মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। হ্যাঁ, নিশ্চয়ই হয়। পুরীর কাছে উপসাগর, তারপর সাগর, তারপর মহাসাগর। এই ধরো, আমরা যদি কন্যাকুমারী যাই, সেখানে ভারত মহাসাগর দেখতে পাব। তাও যেতে পারি। মহাসমুদ্র আমাকে কোলে টেনে নেবে। কি পাগলের মতন কথা বলছো? কত লোকে তো সমুদ্র দর্শন করে ফিরে আসে, তোমাকে টেনে নেবে কেন? আচ্ছা, তোমার মাথায় এইসব চিন্তা আসে কি করে বলো তো? তা জানি না, তবু আসে। কত কি যে মনে আসে, আমি নিজেই নিজের মনের নাগাল পাই না। যেসব জায়গায় কখনো যাইনি, সেসব জায়গারও ছবি দেখতে পাই। অনেকের জলের ভাঁড়া থাকে, তুমি জলে নামবে না, প্রয়াগেও স্নান করার দরকার নেই, মাথায় একটু জল ছিটিয়ে নিও। আমি সাঁতার জানি। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন ষোড়শ পর্ব। নাটোর রাজবাড়ির এক জায়গায় আবার কংগ্রেসের অধিবেশনে সবাই মিলে বসার পর নানান ধ্বংসের বিবরণ আসতে লাগল। রেল লাইন উপড়ে গেছে, টেলিগ্রাফের লাইন ছিন্ন ভিন্ন, অনেক জায়গায় ভেঙে পড়েছে ব্রিজ। এখনই এখান থেকে কলকাতায় ফেরারও উপায় নেই। একটি সংবাদ শুনে সকলে দ্বিতীয়বার শিহরিত হল। দীঘাপাতিয়ার রাজবাড়িতে সকলের আজ 7টার সময় যাবার কথা ছিল, সেই প্রাসাদটি একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। চাপা পড়েছে বেশ কয়েকজন। অর্থাৎ ভূমিকম্প যদি 5টার বদলে 7টায় শুরু হতো, তাহলে বাংলা মায়ের বহু কৃতি সন্তান, প্রথম সারির নেতৃবৃন্দ, কত কবি, শিল্পী, গায়ক সব একসঙ্গে শেষ হয়ে যেত। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহের বহু বাড়ি একেবারে বিধ্বস্ত। নদীর জল ফুলে উঠে প্লাবিত অনেক গ্রাম, অসংখ্য মানুষ হতাহত ও গৃহচ্যুত। মাঠে মাঠে হাজার হাজার গরু, মহিষ, ছাগলের মৃতদেহ পচে গলে দুর্গন্ধ ছড়াতে লাগলো। যারা প্রবাসে রয়েছে, তারা দূরের আত্মীয় স্বজনের কোনো সংবাদ পাচ্ছে না। ট্রেন চলাচলও বন্ধ। ত্রিপুরায় রাজবাড়িটি একেবারে তাসের বাড়ির মতন ভেঙে পড়েছে। সেই বিশাল অট্টালিকার আনাচে কানাচে কত নারী পুরুষ যে ছিল তার হিসেব নেই। অনেকেই চাপা পড়েছে। দ্রুত উদ্ধার কার্যে যখন সংজ্ঞাহীন ও মুমূর্ষুদের বার করে আনা হচ্ছে, অন্তঃপুরের অসূর্য স্পর্শা রানীরা এই প্রথম খোলা মাঠে দাঁড়িয়ে প্রকাশ্যে কান্নাকাটি করছেন। রাজার মৃত্যু হলে রানীদেরও সুখের দিন অস্তমিত হয়। ভূতপূর্ব মহারাজ বীরেন্দ্র কিশোর মাণিক্যের শেষ জীবনে প্রিয়তমা মহিষী ছিলেন মনমোহিনী। এর গর্ভে মহারাজের 5টি পুত্রকন্যা জন্মেছে। নতুন রাজা রাধাকিশোরের সঙ্গে মনমোহিনীর সম্পর্ক তেমন ভালো নয়। পারতপক্ষে তিনি এর সঙ্গে বাক্যালাপ করেন না। তবু তিনি যখন শুনলেন মনমোহিনী ও তাঁর সন্তানদের জীবিত বা মৃত অবস্থায় পাওয়া যায়নি, তখন তিনি সেপাই সান্ত্রীদের হুকুম দিলেন, যেভাবেই হোক ওদের খুঁজে বার করতে হবে। ইট কাঠ পাথর সরাতে সরাতে একসময় শোনা গেল একাধিক শিশুকণ্ঠের কান্না। উদ্ধার প্রচেষ্টা আরও ত্বরান্বিত করার পর দেখা গেল এক আশ্চর্য দৃশ্য। সমগ্র প্রাসাদটি প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেও 2-1টি কক্ষ যেন দৈব বলে অক্ষত আছে। সেই রকম একটি কক্ষে মনমোহিনী তাঁর ছেলে মেয়েদের নিয়ে বসে আছেন। এত বড় একটি কাণ্ড ঘটে যাওয়ার পরেও তাঁর মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। উদ্ধারকারীদের একজন একটি ক্রন্দনরত শিশুকে কোলে তুলে নেবার চেষ্টা করতেই মনমোহিনী ধমক দিয়ে বলে উঠলেন, খবরদার, ওদের গায়ে কেউ হাত ছোঁয়াবে না, আমরা এখানেই থাকব। উদ্ধারকারীদের শত অনুরোধেও কর্ণপাত করলেন না মনমোহিনী। তিনি কিছুতেই বেরিয়ে আসতে চান না। এ তো বড় অদ্ভুত কথা।
ওরকম ধ্বংসস্তূপের মধ্যে তিনি থাকবেন কি করে? এ সংবাদ পেয়ে স্বয়ং রাধা কিশোর ছুটে এলেন। রানী মনোমোহিনী মণিপুরের মেয়ে, তার উদ্ধার ব্যবস্থায় কোনো ত্রুটির কথা জানাজানি হলে এ রাজ্যের মণিপুরীরা ক্ষেপে যাবে। তাছাড়া আমি কারো সঙ্গেই পূর্বতন মনোমালিন্য বজায় রাখতে চাই না। রাজাকে সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হতে হয়। মনোমোহিনী রাজা রাধা কিশোরের চেয়ে বয়সে অনেকটাই ছোট। 5টি পুত্রকন্যার জননী হলেও তাকে এখনো সদা যুবতীর মতনই দেখায়। তবু রাধা কিশোর হাত জোড় করে মনোমোহিনীকে জননী সম্বোধন করলেন। মিনতিপূর্ণ স্বরে বললেন, মা, আপনি এখানে থাকতে চান কেন? যে কোনো মুহূর্তে এই কক্ষের দেওয়াল ভেঙে পড়তে পারে। নয়া হাভেলিতে আমি আস্তানা বানাচ্ছি। এখানে যে কটি বাড়ি অক্ষত আছে সেগুলিতে রানীরা আপাতত থাকবেন, আমার গর্ভধারিণীও আছেন। আপনিও চলুন। সন্তানদের আগলে ঠিক যেন বাঘিনীর মতন ঘরের এক কোণে বসে আছেন মনোমোহিনী। জলজল করছে চোখ দুটি। তেজের সঙ্গে বলে উঠলেন, আমি মরিনি, আমার সন্তানদেরও কেউ মারতে পারবে না। পরম করুণাময় ঈশ্বর আপনাদের রক্ষা করেছেন। আপনাদের সন্তান, ওরা আমার ভ্রাতা ভগিনী, ওদের কে ক্ষতি করবে? মনোমোহিনী ওপরে ঘরের ছাদের দিকে চেয়ে বললেন, আমার স্বামী, দেবতার মতো আমার পতি, তিনি স্বর্গ থেকে আমাদের রক্ষা করেছেন। চতুর্দিকে সব ভেঙে পড়ল, আমি মনে মনে শুধু তাকে ডেকেছি, তাই এই ঘরের কোনো ক্ষতি হয়নি। আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। তুমি নতুন রাজপ্রাসাদ বানাও, সেখানে রাজত্ব করোগে, আমি আমার স্বামীর প্রাসাদেই থাকব। শত অনুরোধ উপরোধেও মনোমোহিনীকে টলানো গেল না। রাধাকিশোর ব্যর্থ হয়ে ফিরে এলেন। তক্ষুনি রাজমিস্ত্রি লাগানো হলো সেই অংশটি মেরামত করার জন্য। কুচবিহার রাজ্যের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর, তবে সেখানকার রাজপ্রাসাদটি অনেকখানি রক্ষা পেয়েছে। মহারানী সুনীতি দেবী আর্তদের সেবা ও ক্ষতিপূরণের জন্য উদার হস্তে অর্থ ব্যয় করতে লাগলেন। নাটোরে ঠাকুরবাড়ির দলবল বেশ কয়েকদিন আটকে থাকার পর কিছুটা ঝুঁকি নিয়েই একটা ট্রেনে চেপে বসল। পথের বিপদ এখনো কাটেনি, তবু পরীক্ষামূলকভাবেই ট্রেনটি ছাড়া হয়েছে। কলকাতার প্রিয়জনদের জন্য সবাই উদ্বিগ্ন। যদিও এর মধ্যে একটা তার এসেছে জোড়াসাঁকোর বাড়ি থেকে, কিন্তু টেলিগ্রাম চিঠিতে বড় কোনো দুঃসংবাদ জানানো হয় না। স্নেহ নিম্নগামী, মা নেই, বাবা ভাই বোন, এমনকি নিজের স্ত্রীর চেয়েও রবির বেশি দুশ্চিন্তা হচ্ছে ছেলে মেয়েদের জন্য। দুরন্ত সব শিশু, ওদের কিছু হয়নি তো? ট্রেন যখন শিয়ালদা স্টেশনে পৌঁছল, তখন দেখা গেল বহু লোক সেখানে উদ্বিগ্নভাবে অপেক্ষা করছে। ট্রেনের যাত্রীদের কাছ থেকে তারা দূরের জেলাগুলির অবস্থা জানতে চায়। সত্যেন্দ্রনাথের জন্য একটা গাড়ি এসেছে। তিনি রবিকে বললেন, তুইও আমার সঙ্গে চল, বালিগঞ্জের বাড়িতে গেলেই সব খবর পাওয়া যাবে। তুই ওখানেই বিশ্রাম নিয়ে নিবি। সার্কুলার রোডে বিবি রয়েছে অধীর অপেক্ষায়। নাটোর থেকে তাকে চিঠি লেখারও সময় পাওয়া যায়নি। রবি তার সঙ্গে গিয়ে প্রথম দেখা না করলে তার খুব অভিমান হবে। একটু দ্বিধা করেও রবি মেজ দাদাকে বলল, না, আপনারা বরং এগিয়ে যান, আমি একটা গাড়ি ভাড়া নিয়ে আগে জোড়াসাঁকো যাচ্ছি। পথে যেতে যেতে চোখে পড়ে বহু পরিচিত বাড়ির ভগ্নদশা। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি আঘাতপ্রাপ্ত হলেও ক্ষতির পরিমাণ তেমন সাংঘাতিক কিছু নয়। দেওয়াল জুড়ে বড় বড় ফাটল, গুঁড়ো গুঁড়ো হয়েছে কার্নিশ। একদিকের বারান্দার রেলিং হেলে পড়েছে। কয়েকটি ঘরের সিলিং থেকে টালি খসে পড়ে আহত হয়েছে কয়েকজন। রবির গাড়ি থামতেই রথি দৌড়ে এসে খবর দিল, বাবা, মায়ের মাথায় লেগেছে, ওপর থেকে টালি ভেঙে পড়েছে, তারপরে কত রক্ত বেরিয়েছে। একতলার একটি ঘরে শুইয়ে রাখা হয়েছে মৃণালিনীকে, মাথায় ব্যান্ডেজ। রবি দ্রুত পায়ে সেখানে গিয়ে স্ত্রীর দিকে দু এক পলক তাকিয়েই
কোলে তুলে নিলেন কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রকে। এদিককার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই পশ্চিম ভারত থেকে এলো এক নিদারুণ চমকপ্রদ সংবাদ। দুর্ভিক্ষ পীড়িত মহারাষ্ট্রে গত বছর থেকে শুরু হয়েছিল প্লেগ। এর মধ্যে তা মহামারীর আকার ধারণ করেছে। গত 1 বছরে সরকারি হিসেবেই এই রোগে কবলিত হয়ে প্রাণ হারিয়েছে 50,000 মানুষ। এই রোগ দমন করার জন্য উঠে পড়ে লেগেছে সেখানকার প্রাদেশিক সরকার। কিন্তু প্লেগ দমনের নামে সরকার যেসব কাণ্ড কারখানা শুরু করেছে তাতে অনেকের মনে হচ্ছে এই সরকারি অত্যাচার সহ্য করার চেয়ে প্লেগ রোগে মৃত্যুবরণ করাও সম্মানজনক। রোগের বিস্তার রোধ করার জন্য সরকার প্রয়াস নেবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কলেরা বসন্তেও কম লোক মারা যায় না। এত জনবহুল দেশে একবার দুর্ভিক্ষেও 50,000-এর চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ মারা যায়। কিন্তু সেসব সময় তো সরকারের এত তৎপরতা দেখা যায় না। আরে প্লেগ রোগ সাদা মানুষ আর কালো মানুষে কোনো ভেদাভেদ করে না। এই রোগ শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যেতে পারে যে কোনো সময়। মধ্যযুগে ইউরোপের প্লেগের তাণ্ডবের ইতিহাস তো সাহেবরা জানে, তাই প্লেগ নামটা শুনলেই তাদের আতঙ্ক হয়। সুতরাং ইংরেজ সরকার প্লেগ নিবারণের জন্য উঠে পড়ে লেগেছে, আসলে আত্মরক্ষার কারণে। এ কথা ঠিক। ভারতীয়রা, বিশেষত দরিদ্র ভারতীয়রা বড়ই নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে। সাহেবরা মনে করে পরিচ্ছন্নতা সম্পর্কে তাদের কোনো সচেতনতাই নেই। আবর্জনার স্তূপের পাশে বসে তারা অনায়াসে খাবার খেতে পারে, দুর্গন্ধ যেন তাদের নাকে লাগে না। আর নোংরা আবর্জনার মধ্যেই প্লেগের বীজাণু হু হু করে বেড়ে যায়। কাজেই সরকার প্লেগ দমনের জন্য সামরিক বাহিনী নামিয়ে দিল। তারা মহল্লায় মহল্লায় হানা দিয়ে প্রত্যেক বাড়িতে ঢুকে ভাঙচুর করতে লাগলো। ধনী নির্ধন উঁচু নিচু জাতের পরোয়া করে না তারা। পায়ে বুট জুতো পরা, কোমরে ঝোলানো তলোয়ার কিংবা পিঠে বন্দুক, যমদূতের মতন চেহারার এক একটি গোরা সৈন্য সরাসরি ঢুকে পড়ে অন্দর মহলে। লাথি মেরে খাট বিছানা উল্টে দেয়, ভাতের হাঁড়ি, জলের কলসি, চাল গমের জ্বালা চূর্ণ বিচূর্ণ করে। ভীত সন্ত্রস্ত নারী পুরুষদের অস্ত্রের গুঁতোয় লাইন করে দাঁড় করায় উঠোনে। তাদের নোংরা বস্ত্র ছোঁবে না বলে সবাইকে উলঙ্গ হতে বলে। কারোর সামান্য জ্বর বা শরীর খারাপ দেখলেই তাকে জোর করে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। ইংরেজরা ভারতীয়দের সমশ্রেণীর মানুষ বলেই গণ্য করে না। সুতরাং তাদের মান, সম্ভ্রম, ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই নেই তাদের কাছে। গোরা সৈন্যরা এদেশের লোকদের ধর্মবোধ, সংস্কার, প্রথার তোয়াক্কাই করে না। এমনকি নারীদের আব্রু রক্ষার জন্য আকুল মিনতিও তারা কানে তোলে না। অন্তঃপুরের নারীদের হাত ধরে তারা টানাটানি করে তো বটেই, অনেক সময় পুরুষদের পাশাপাশি তাদেরও উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে দেয়। নারীদের উপর অত্যাচারের আরো অনেক রকম বিভৎস কাহিনী শোনা যেতে লাগলো। একটা ত্রাহি ত্রাহি রব উঠে গেল চতুর্দিকে। বাল গঙ্গাধর তিলক তার মারাঠা ও কেসরি পত্রিকায় প্লেগ দমনের নামে ইংরেজ সৈন্যদের অত্যাচারের তীব্র প্রতিবাদ জানাতে লাগলেন। তিনি নিজে স্বেচ্ছাসেবকদের নিয়ে নানান ঘিঞ্জি এলাকায় সাধারণ মানুষকে রোগ প্রতিষেধকের ব্যবস্থা বোঝাতে লাগলেন। সরকারের সাহায্য অবশ্যই কাম্য, কিন্তু এ দেশের মহামারীর সময় এ দেশের মানুষকেই সেবা ও প্রতিকারের ব্যাপারে অগ্রণী হতে হবে। সরকার যে প্লেগ কমিটি গঠন করেছে তার সভাপতি হওয়া উচিত এ দেশেরই কোনো বিশিষ্ট ব্যক্তির। সরকার তিলকের প্রতিবাদ বা পরামর্শে কর্ণপাত করল না। অত্যাচার চলতেই লাগলো। প্লেগ কমিটির চেয়ারম্যান WC র্যান্ড একজন জঁদরেল অফিসার। সে সেনাবাহিনীকে বলগা ছাড়া স্বাধীনতা দিয়ে দিয়েছে। অত্যাচার বেড়েই চলল। অনেক রক্ষণশীল পরিবারের মহিলাদের অঙ্গে পরপুরুষের ছোঁয়া লাগলেই কুল নষ্ট হয়। সেরকম মহিলাদেরও বিবস্ত্র করে বাড়ি থেকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যায় সৈনিকেরা। প্লেগে যারা আক্রান্ত হয়নি এমন কয়েকজন আত্মহত্যা করে বসল অপমানে, লাঞ্ছনায়। মহারাষ্ট্রের যুব সম্প্রদায় ফুঁসতে লাগলো ক্রোধে। তারপর এক রাতে ঝলসে উঠল আগ্নেয়াস্ত্র।
সেদিন মহারানী ভিক্টোরিয়ার রাজত্বের হীরক জয়ন্তী। সারাদিন ধরে উৎসব চলছে। পুনার গণেশখিন্ডে গভর্নরের বাড়িতে রাত্রের খানাপিনার আসরে নিমন্ত্রিত হয়েছে বড় বড় কিছু অফিসার। তাদের মধ্যে র্যান্ডও আছে। রাত 8টা থেকে সেই গভর্নর প্যালেসের অদূরে একটা ঝোপের মধ্যে লুকিয়ে বসে আছে 4 জন যুবক। এদের মধ্যে রয়েছে দামোদর ও বালকৃষ্ণ চাপেকর নামে 2 ভাই এবং রানাডে ও ষাঠি নামে তাদের 2টি বন্ধু। দামোদরদের আরেক ভাই বাসুদেও দাঁড়িয়ে আছে রাস্তার ধারে একটা গাছের আড়ালে। অত্যাচারী উদ্ধত দুর্মুখ র্যান্ডেকে আজ ওরা চরম শাস্তি দেবে। এই যুবকের দলটি ঝোঁকের মাথায় আসেনি। এদের পরিকল্পনা নিখুঁত। ওদের মধ্যে একজন কয়েকদিন ধরে ছায়ার মতন র্যান্ড সাহেবের গাড়ির পেছন পেছন ঘুরে তার গতিবিধি লক্ষ্য করেছে। ঘোড়ার গাড়িটির রং আর তার চালককে চিনে রেখেছে। অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছে প্রচুর। পিস্তল ও তলোয়ার 2 রকমই রেখেছে সঙ্গে। রাত 12টার পর গভর্নরের বাড়ি থেকে অতিথিরা বের হতে লাগলো। একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে ঝোপের পাশ দিয়ে। কথা আছে যে র্যান্ডের গাড়ি দেখলেই বাসুদেও একটা সংকেত দেবে। অধীর উত্তেজনায় ছটফট করছে ওরা। হঠাৎ একটা গাড়ি দেখে মনে হলো ঠিক র্যান্ডের গাড়ির মতন, অথচ বাসুদেও কোনো সংকেত দেয়নি। চাপেকরদের মধ্যম ভ্রাতা বালকৃষ্ণ আর ধৈর্য রাখতে পারল না। সে লাফিয়ে গিয়ে গাড়িটার পেছনে উঠে ভেতরে গুলি চালালো। সে গাড়িতে র্যান্ড ছিল না, ছিল লেফটেন্যান্ট আয়ারস্ট ও তার পত্নী। বালকৃষ্ণের পিস্তলের গুলিতে আয়ারস্ট তৎক্ষণাৎ মারা গেল। তার পত্নীর আর্তচিৎকার বুঝতে না পেরে কোচোয়ান আরো জোরে গাড়ি ছুটিয়ে দিল। কাজ সম্পন্ন হয়েছে ভেবে হাসি মুখে বালকৃষ্ণ ফিরে আসছে। এমন সময় দূর থেকে শোনা গেল বাসুদেওর সংকেত ধ্বনি। ঠিক ওই রকম আরেকটি গাড়ি আসছে। ভাইকে ঠেলে সরিয়ে দিয়ে বাঘের মতন ঝাঁপিয়ে পড়ল দামোদর। গাড়ির পেছনের পর্দা সরিয়ে পিস্তলটা একেবারে র্যান্ডের ঘাড়ে ঠেকিয়ে ট্রিগার টিপল অকম্পিত হাতে। র্যান্ড কোনো রকম বাধা দেবার সময়ই পেল না। আরো অনেকগুলি গাড়ি এসে পড়ে হইহল্লা, আর্তনাদ আর খোঁজাখুঁজি শুরু হয়ে গেলেও ধরা পড়ল না কেউ। এর মধ্যে আততায়ীরা উধাও হয়ে গেছে। সংবাদপত্রে এই চাঞ্চল্যকর বিবরণ পাঠ করে সারা ভারত স্তম্ভিত। ব্রিটিশ ভারতেই প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। র্যান্ড ও আয়ারস্টের মতন 2 জন উচ্চপদস্থ অফিসারকে খুন করার স্পর্ধা দেখিয়েছে দুর্বল ভারতবাসী। স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কয়েকজন মিলে কিছুদিন ধরে ষড়যন্ত্র করেছে এবং তারা পলায়ন পথের কোনো চিহ্ন রেখে যায়নি। সমগ্র মহারাষ্ট্র জুড়ে তোলপাড় করেও তাদের ধরা গেল না। 20,000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো তাদের সম্পর্কে খবরাখবরের জন্য। হত্যাকারীদের না ধরতে পেরে পুলিশ গ্রেফতার করল তিলককে। তিলকই তাঁর 2টি পত্রিকায় তীব্র উত্তেজক রচনা প্রকাশ করে তিনিই ওদের উস্কানি দিয়েছেন। এই অপরাধীর তিনিই আসল হোতা। তিলক বোম্বাই সরকারের আইনসভায় একজন সম্মানিত সদস্য। তবু তাকে জামিন দেওয়া হলো না। সাধারণ অপরাধীদের মতন তিনি কারাগারে নিক্ষিপ্ত হলেন। কলকাতার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের ওপর মহলের মানুষেরা এই হত্যাকাণ্ডের তাৎপর্য ঠিক ধরতে পারলেন না। বাঙালি পত্রপত্রিকায় প্রতিবাদ রচনা কিংবা সভা সমিতিতে জ্বলন্ত ভাষণই স্বাদেশিকতার চূড়ান্ত মনে করে। রক্তারক্তি কাণ্ড তাদের পছন্দ নয়। সে কথা ফুটেও উঠল নেতাদের কথায়। মহাশক্তিধর ইংরেজদের বিরুদ্ধে সামান্য অস্ত্র তুলে ধরা তো বাতুলতা। এই দেশটা কি আয়ারল্যান্ড হয়ে গেল নাকি? প্রায় সকলেই এই সাহেব হত্যার তীব্র নিন্দা করলেন। স্বদেশী আন্দোলনে এরকম হঠকারিতার কোনো স্থান নেই। তবে
তিলকের গ্রেফতারের সংবাদে সবাই বিচলিত। তিলক তো নিজে পিস্তল বা তলোয়ার ধরেননি, তিনি কলম ধরেছেন মাত্র। লেখনী চালাবার স্বাধীনতা কেড়ে নেওয়াটা কিছুতেই বরদাস্ত করা যায় না। তিলক জাতীয় কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা, তার অপমান কিন্তু সকলের অপমান। জানেন, খবর পেলাম তিলককে নাকি পুনা থেকে বোম্বাই পাঠানো হয়েছে। সেখানে হাইকোর্টে তার পক্ষ সমর্থনে কোনো উকিল ব্যারিস্টারও পাওয়া যাচ্ছে না। রাজরোষের ভয় নাকি সবাই গুটিয়ে আছে। আর তিলক গোপনে কলকাতায় তার পুরনো বন্ধু শিশির কুমার ও মতিলাল ঘোষের কাছে সাহায্যের আবেদন করেছেন। অমৃতবাজার পত্রিকার অফিসে এক সন্ধ্যায় মতিলাল একটা ঘরোয়া আলোচনা সভার ব্যবস্থা করলেন। আদালতে তিলকের পক্ষ সমর্থনের জন্য উপযুক্ত কৌশলী দাঁড় করাতেই হবে, বুঝলে? সারা ভারতের কংগ্রেসের নেতাদের মধ্যে তো উকিল ব্যারিস্টাররাই সংখ্যায় বেশি। তাদের মধ্যে কারুকে পাওয়া যাবে না? আমি এরই মধ্যে বোম্বাইতে বদরুদ্দিন তায়েবজির কাছে জরুরি তার পাঠিয়েছি। আলোচনা সভায় উপস্থিতদের মধ্য থেকে সুরেন্দ্রনাথ বললেন, ইংরেজ বিচারপতির সামনে শুধু ভারতীয় ব্যারিস্টার নিয়োগ করলে কাজ হবে না, বেসরকারি ইংরেজ ব্যারিস্টার দাঁড় করাতে হবে। কলকাতা থেকে এরকম 2 জন খ্যাতনামা ব্যারিস্টার পাঠালে ভালো হয়, কিন্তু এদের টাকার খাঁই খুব বেশি, সুতরাং মামলা চালাবার জন্য চাঁদা তোলা দরকার। আশুতোষ চৌধুরী, জানকীনাথ ঘোষাল, আনন্দমোহন বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ সবাই মোটা চাঁদার প্রতিশ্রুতি দিলেন তৎক্ষণাৎ। আশুতোষ চৌধুরী আফসোস করে বললেন, তারকনাথ পালিত মশাইকে আজকের সভায় আসার জন্য অনুরোধ জানিয়েছিলাম। তাঁর মতন দানবীর একাই অনেক টাকা দিতে পারতেন, কিন্তু তিনি বলেছেন এরকম রাজদ্রোহমূলক ব্যাপারে আমাকে জড়িও না। এর মধ্যে তো রাজদ্রোহের কিছু নেই। তিলক দেশের মানুষের আত্মসম্মান জাগাবার জন্য লেখনী ধারণ করেছেন। তিনি কখনো খুনে ডাকাতদের উস্কানি দেবার কথা চিন্তাও করেন না। কোথাকার কোন এক বদমাস কি রাগে কে জানে র্যান্ড সাহেবের উপরে গুলি চালিয়ে দিয়েছে, তার সঙ্গে তিলকের নাম জড়িয়ে দেওয়াটা সরকারের অনুচিত কর্ম হয়েছে। শিশির কুমার গুলি শব্দটার উল্লেখেই যেন শিহরিত হলেন। তিনি একেবারেই হিংসার পক্ষপাতী নন। এরকম ঘটনায় রাজনৈতিক আন্দোলনের ক্ষতি হবে, ইংরেজের অত্যাচার আরও বাড়বে। তাই আইনসঙ্গত পথে আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের কিছু কিছু দাবি আদায় করা দরকার। ওই পত্রিকারই একজন কর্মচারী অতিথিদের জন্য চা জলপানের ব্যবস্থা করছিলেন। তিনি দরজার কাছে দাঁড়িয়ে বললেন, স্যার, আমি কিছু বলতে পারি? আমি মাত্র গতকালই বোম্বাই থেকে ফিরেছি। সাহেব দুজনের হত্যাকারীরা এখনো ধরা পড়েনি বটে, কিন্তু সারা মহারাষ্ট্রে লোকের মুখে একটি কাহিনী চালু হয়ে গেছে। কিছুদিন আগে পুনায় এক শিবাজি উৎসবে একটা ঘটনা ঘটেছিল। তিলক ছিলেন সেদিনকার উৎসবের সভাপতি। বিভিন্ন বক্তা স্বাধীনতা বিষয়ে বলছিলেন। হঠাৎ দর্শকদের মধ্যে থেকে এক ছোকরা উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এই সব ফাঁকা বক্তৃতা দিয়ে যারা স্বাধীনতা আনতে চায় তারা সব হিজড়ে। দুঃখিত স্যার, আমি দুঃখিত, কথাটা উচ্চারণ করে ফেলেছি, নপুংসক নপুংসক। তখন সভায় একটা গোলমাল শুরু হয়ে গেল। কয়েকজন স্বেচ্ছাসেবক ধাক্কাতে ধাক্কাতে সেই যুবকটিকে বার করে দিতে গেল। তিলক মঞ্চ থেকে তাদের নিষেধ করে ইঙ্গিতে ছেলেটিকে কাছে ডাকলেন। নিচু গলায় বললেন, ওহে, তুমি তো সবাইকেই নপুংসক বলে দিলে, কিন্তু এদেশে যদি সত্যিকারের পুরুষ মানুষ কেউ থাকতো তাহলে ওই অত্যাচারী ইংরেজ অফিসার র্যান্ড কি দাপটে ঘুরে বেড়াতে পারত? স্যার, এখন অনেকেই বলছে যে সেই ছেলেটি র্যান্ড ও অন্য সাহেবটিকে খুন করেছে। সে সাধারণ ডাকাত বা বদমাশ নয়, আর তিলকেরও প্ররোচনা আছে অবশ্যই। অনেকেই আপত্তিকর শব্দ করে উঠলেন। কয়েকজন ভ্রু কুঞ্চিত করে বসে রইলেন নিঃশব্দে। তাঁদের খটকা লেগেছে। রাজনীতিতে তিলক যে খুবই উগ্রপন্থী তাতে কারোর সন্দেহ নেই। ঘরোয়া আলোচনায় তিনি রাজনীতি সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করেছেন বহুবার। তিনি কি আয়ারল্যান্ডের পথে চলতে চান? অনেকের কাছে ঘুরে ঘুরে আরও চাঁদা তোলার প্রস্তাব নিয়ে সভা শেষ হলো। সকলে বেরিয়ে এলেন বাইরে। গাড়িতে ওঠার আগে জানকীনাথ ঘোষাল সহাস্যে আশুতোষ চৌধুরীকে বললেন, আমার মেয়ে সরলা কি কাণ্ড করেছে জানো?
কাগজে র্যান্ড হত্যার খবর দেখে সে আনন্দে চিৎকার করে বলে উঠেছিল, বেশ হয়েছে, বেশ হয়েছে। আমার দেশের ছেলেরা সত্যিকারের মুরুদ দেখিয়েছে। ইংরেজরা এবার বুঝুক এ দেশের ছেলেরাও অস্ত্র ধরতে জানে। সরলার ধারণা তিলক নিশ্চিত আছেন এর পিছনে। তিলকের কারাবাসেও সে খুশি। আমায় সে বলল, বাবা, তোমরা তিলককে সাহায্য করতে যাচ্ছ কেন? মামলা চলুক, তাতে দেশের মানুষ ঘটনার প্রকৃত বিবরণ জানবে। তিলকের দীর্ঘ কারাদণ্ড হবেই, তাতে দেশের মানুষ আরও রাগে ফুঁসবে, আরও কয়েকটা র্যান্ড নিকেশ হবে। কি সর্বনেশে কথা! আপনার মেয়ে সম্পর্কে আমার শ্যালিকা, কিন্তু তার সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার ভয় হয়। ঘোষাল মশাই, মেয়েকে সামলান। শুনেছি তো সে এখন ছেলে ছোকরাদের লাঠি খেলা, তলোয়ার চালানো শেখায়, ভালোই উৎসাহ দিচ্ছে। এরপর কি তাদের হাতে পিস্তলও তুলে দেবে নাকি? এসব ছেলে মানুষই করতে করতেই বড় রকমের বিপদ ডেকে আনবে। কিন্তু রবি পাশেই দাঁড়িয়ে, তিনি কোনো মন্তব্য করলেন না। রবি গাড়ি আনেননি, তিনি আশু চৌধুরীর গাড়িতে উঠলেন। বাড়ি ফেরার পথে প্রাণ খুলে গল্প করা যাবে। খুব বেশিক্ষণ রাজনীতির আলোচনা রবির ঠিক সহ্য হয় না। রবি ভাবলেন, তিলকের আমি অনুরক্ত। তিলককে সাহায্য করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব ঠিকই, তারকনাথ পালিতের কাছ থেকেও চাঁদা আদায় করে ছাড়ব। কিন্তু এখন অন্য কথা বলা যাক। রাত 9টা বেজে গেছে। অসহ্য গুমট গরম, সবাই হাপিত্তেশ করে রয়েছে বৃষ্টির জন্য। এই রকম গ্রীষ্মের সময় সব রাস্তাতেই পচা জঞ্জালের দুর্গন্ধ নাকে আসে। অবস্থাপন্ন ব্যক্তিরা অনেকেই দার্জিলিংয়ে হাওয়া বদলাতে চলে যান। আশু চৌধুরী বললেন, রবি, তোমার পঞ্চভূত বইখানি পড়লাম, বড় সরেস আর উত্তম হয়েছে। বাংলা ভাষায় এরকম গ্রন্থ আগে কেউ লেখেনি। রবি, আমার মাঝে মাঝেই মনে হয় কবিতার চেয়েও তোমার গদ্য রচনার হাত যেন বেশি ভালো। সেদিন খামখেয়ালি সভায় তুমি যে দুটি গল্প পাঠ করে শোনালে, একটি তো মানভঞ্জন, আর একটির নাম কি জানো? ক্ষুধিত পাষাণ। হ্যাঁ হ্যাঁ, অনবদ্য অনবদ্য, অতিশয় রোম্যান্টিক। কিন্তু এমন একটা মিষ্টি এলিমেন্ট মিশিয়েছ, আউটস্ট্যান্ডিং। এখন বেশি গদ্য লিখতেই আমার ভালো লাগছে, হাতে আসছেও বেশ। তোমার প্রথম প্রেমিকা কবিতা, তাকে ভুলে গেলে নাকি? হ্যাঁ, তাকে কখনো ভুলতে পারি? কবিতা যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতন। যেদিন কবিতা চলে যাবে সেদিন আর আমি বেঁচে থাকবো না। তোমার নতুন কবিতা একটা শোনাবে নাকি? তোমার তো বেশ মনে থাকে। আশু চৌধুরীকে কবিতা শোনাবার জন্য রবি উদ্গ্রীব হয়ে থাকেন। ইনি যে সত্যিকারের সাহিত্য রসিক। আশু চৌধুরী তারিফ করেন বেশি, কখনো সামান্য বিরূপ সমালোচনা করলেও তাতে ঝাঁজ থাকে না। রবি শুরু করলেন, সে আসি কহিল, প্রিয়ে মুখ তুলে চাও, দুষিয়া তাহারে রুশিয়া কহিনু যাও। সখী ওলো সখী, সত্য করিয়া বলি, তবু সে গেল না চলি। দাঁড়ালো সম্মুখে কহিনু তাহারে, সর, ধরিল দুহাত, কহিনু আহা কি করো। সখী ওলো সখী, মিছে না কহিব তোরে, তবু ছাড়িল না মোরে। এ কি? এ যে গল্পের মতন, যদিও ছন্দ মিল সবই আছে। এরকম করে লিখলে কবিতা হয় না? আরে কেন হবে না? তুমি যা লিখবে তাই কবিতা হবে। সুরেশ সমাজপতি কি বলবেন জানি না, আমার কিন্তু এ ধরনের এক্সপেরিমেন্ট ভালো লাগে। বাকিটা শুনি। রবি আবার শুরু করতে না করতেই আশু চৌধুরী বাইরে মুখ বাড়িয়ে বললেন, একবার থামো তো রবি, পথের অবস্থাটা দেখো, এরকম কেন? তেমন বেশি তো রাত হয়নি। রবি কবিতায় তন্ময় হয়েছিলেন, রাস্তার দিকে লক্ষ্য করেননি। এখন তাকিয়ে কেমন যেন অস্বাভাবিক মনে হলো। চিতপুরের রাস্তায় একটাও গ্যাসের বাতি জ্বলছে না, চতুর্দিক অন্ধকারে শুনশান, কোনো মানুষ নেই।
শুধু এই গাড়ির দুটি ঘোড়ার পায়ের কপ কপ আওয়াজ ছাড়া কোনো শব্দ নেই। এদিকে আর কোনো গাড়িও যাচ্ছে না। এ সময় তো অনেক গাড়ি ঘোড়া চলে। আশু চৌধুরী ওপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, রমজান মিয়া, রাস্তা এমন ফাঁকা কেন? কিছুই তো বুঝতে পারছি না হুজুর। তক্ষুনি পাশের গলি থেকে একদল লোক হৈ হৈ করে বেরিয়ে ছুটে গেল বিপরীত দিকে। তাদের চিৎকার কেমন যেন হিংস্র ধরনের। ব্যাপার ভালো ঠেকছে না। রমজান, তুমি তুমি জোরসে চালাও, জোরসে। কোনো বাধাবিঘ্ন ছাড়াই জোড়া সাঁকোতে রবিকে নামিয়ে দিয়ে আশু চৌধুরী চলে গেলেন নিজের গৃহের দিকে। ওপরে এসে রবি পোশাক পরিবর্তন করতে না করতেই শুনতে পেলেন তাদের বাড়ির সামনে এবং অদূরে বড় রাস্তায় কিসের যেন হুড়োহুড়ি পড়ে গেছে। বহু লোক একসঙ্গে উত্তেজিতভাবে চেঁচামেচি করছে। রবি বারান্দায় বেরিয়ে এসে দাঁড়ালেন। একজন দারোয়ান বলল, কর্তাবাবু, দরজা জানলা সব বন্ধ করে দিন। মুসলমান বেটাটা ধেয়ে আসছে। তারা সব হিন্দুর মন্দির ভাঙবে, হিন্দুদের বাড়ি আগুনে পোড়াবে। রবি 2-3 বার জিজ্ঞেস করলেন, কারা আসছে? কারা আসছে বললে? কর্তাবাবু, মুসলমানরা। উত্তর পেয়েও তিনি কিছু বুঝতে পারলেন না। মুসলমানরা আক্রমণ করতে আসবে কেন? হঠাৎ কি ঘটল? এ পল্লীতে হিন্দু মুসলমান পাশাপাশি থাকে। নাখোদা মসজিদ বেশি দূরে নয়। জীবিকা সূত্রেও অনেক মুসলমানের বাস। কখনো তো কোনো অশান্তি হয়নি। দেখতে দেখতে বহু লোক জড়ো হয়ে গেল। সবাই মুসলমানদের আক্রমণের আশঙ্কায় সশস্ত্র হচ্ছে। ঠাকুরবাড়ির দারোয়ান, চাকর, কোচোয়ান, ভিস্তিওয়ালা সবাই লাঠি, সোঁটা, তলোয়ার নিয়ে টহল দিতে লাগল। তাদের মধ্যে বেশ কয়েকজন মুসলমানও আছে। তারাও আক্রমণকারী মুসলমানদের রুখবার জন্য প্রস্তুত। অনেক দূরে বহু লোকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে ঠিকই, দুমদাম গুলির শব্দ স্পষ্ট বোঝা যায়। রবি ভাবলেন, লোকে কি ভুল করে মুসলমানদের কথা বলছে, নাকি পুনার হত্যাকাণ্ডের প্রভাবে এখানেও ইংরেজদের ওপর আক্রমণ শুরু হয়ে গেল? গুলি চালাচ্ছে কারা? সারা রাত আশঙ্কা ও প্রহরায় কেটে গেল, কিন্তু আক্রমণকারীরা এত দূর এলো না। সকাল থেকে গুজবে কান পাতা দেয়। তার থেকে আসল সত্যটা কোনো রকমে বার করা গেল। শহরে হিন্দু মুসলমান দাঙ্গা শুরু হয়ে গেছে সত্যি। দিনের বেলাও কেউ বাড়ি থেকে এক পা বেরোতে সাহস করল না। মাঝে মাঝেই গুলির শব্দ শোনা যাচ্ছে। গোরা সৈনিকরা রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়া ছুটিয়ে। এই কিছুদিন আগে ভূমিকম্প হয়ে গেল, তারপর আবার দাঙ্গা। হা ভগবান! গুজব সৃষ্টিকারীরা রটনা করছে যে শত শত হিন্দুর বাড়ি এর মধ্যে ভস্মসাৎ হয়ে গেছে। বহু হিন্দুর প্রাণ গেছে, তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক, ইত্যাদি। প্রকৃত ঘটনা অবশ্য তা নয়। দাঙ্গার উৎপত্তির কারণটিও সামান্য। আরে শোনো শোনো, ঘটনা কি ঘটেছে কিছু জানো নাকি হে? বিলক্ষণ হয়েছে কি, টালা অঞ্চলে মহারাজ যতীন্দ্রমোহন ঠাকুরের কয়েক বিঘে জমির একটা সম্পত্তি আছে। কিছু গরিব মুসলমান সেখানে বস্তি বানিয়ে আছে অনেক দিন ধরে। যতীন্দ্রমোহন এখন সেই জমিতে দালান কোঠা তুলতে চান, কিন্তু বস্তিবাসীরা বলেছে তারা এতকাল ভাড়া দিয়ে এসেছে, তারা উঠে যেতে বাধ্য নয়। মহারাজের পক্ষ থেকে ওদের উচ্ছেদ করার জন্য হাইকোর্টে মামলা করেছেন এবং আদালত থেকে ডিক্রিও পেয়ে গেছেন। মামলা চলার সময় বস্তিবাসীদের উকিল একটা বুদ্ধি বার করেছিল। তাহলে তো হয়েই গেল, সমস্যা কোথায়? আরে ব্রাদার, সমস্যা অন্য জায়গায়। মুসলমান বস্তির পক্ষে যে উকিল, সে একটা বুদ্ধি দিয়েছিল ওদের। শোনো শোনো, রাতারাতি ওই বস্তির মধ্যে যদি একটা মসজিদ বানিয়ে ফেলা যায়, সেটা তখন ধর্মস্থান হয়ে যাবে। তখন আর সেটা কেউ ভাঙতে পারবে না, বুঝলে? রাতারাতি পাকা মসজিদ তোলা সম্ভব নয়,
তাই একটা কুঁড়ে ঘরকেই মসজিদ বলে ঘোষণা করে দিয়ে সেখানে নামাজ পড়তে শুরু করে দিল মুসলমানেরা। কিন্তু আদালতের ডিক্রি বলে মহারাজ যতীন্দ্রমোহনের লোকজন পুলিশ সঙ্গে নিয়ে এসে বস্তি বাড়ি সব ভেঙে দিয়েছে। মসজিদ নামাঙ্কিত কুঁড়ে ঘরটিকেও রেয়াত করল না। অমনি একদল লোক রটিয়ে দিল যে হিন্দুরা মুসলমানদের একটা মসজিদ ভেঙে দিয়েছে, মুসলমানের ধর্ম বিপন্ন। কাছাকাছি অঞ্চলের মুসলমানরা ছুটে এলো। সেখানে সত্যিকারের কোনো মসজিদ ছিল কিনা তা সরেজমিনে কেউ দেখল না। ধর্ম বিপন্ন এটুকু শোনাই উত্তেজিত হওয়ার পক্ষে যথেষ্ট। ধর্ম বিপন্ন হলে প্রাণ বিপন্ন করতেও দ্বিধা নেই। শুরু হলো ভাঙচুর। একদল মুসলমান টালার বিশাল জলের ট্যাঙ্ক আক্রমণ করতে এলে পুলিশ গুলি চালালো। পড়ে গেল 2-4টে লাশ। এতে উত্তেজনার ওপর আবার ক্রোধের ইন্ধন জোগানো হলো। আরও বহু মুসলমান এসে জড়ো হলো সেখানে। দাঙ্গা ছড়িয়ে পড়ল উত্তর কলকাতা থেকে হ্যারিসন রোড পর্যন্ত। 2 দিনের বেশি অবশ্য এই দাঙ্গা প্রশ্রয় পেল না। সরকার প্রথম থেকেই কঠোরভাবে দমন করার জন্য ফোর্ট উইলিয়াম থেকে 1 রেজিমেন্ট সৈন্য নামিয়ে দিল পথে। হিন্দু মুসলমান নির্বিশেষে দাঙ্গাকারীদের দেখা মাত্র গুলি করা হবে, এই ঘোষণা করে দেওয়া হলো। এবং সত্যি সত্যি গুলি চলল বেশ কয়েকবার। শেষ পর্যন্ত সরকারি হিসেব মতো নিহতের সংখ্যা 11 জন, আর 20 জন গুরুতর আহত। এখনো সম্পত্তি ক্ষয়ক্ষতির পূর্ণ তালিকা হয়নি। মোগলসরাই স্টেশনে ট্রেন থেকে নামলো দ্বারিকা আর বসন্ত মঞ্জুরি। দ্বারিকার পরনে পুরো দস্তুর সাহেবী পোশাক, মাথায় টুপি পর্যন্ত। বসন্ত মঞ্জুরির রেশমি শাড়ির ওপর জামিয়ার জড়ানো, ঘোমটায় মুখ অনেকখানি ঢাকা। অন্য সময়ের তুলনায় এই রেলওয়ে স্টেশনে এখন জনসমাগম অনেক বেশি। চতুর্দিকে শোনা যাচ্ছে কোলাহল। একটা চুরুট ধরিয়ে দ্বারিকা ভিড়ের মধ্যে তার এক কর্মচারীকে খুঁজতে লাগলো। যেখানেই সে যায় সেখানে আগে থেকে সে একজন কর্মচারীকে পাঠিয়ে দেয় সবকিছু বন্দোবস্ত করে রাখার জন্য। অল্পক্ষণ পরেই রতিকান্ত নামে সেই কর্মচারীটি ছুটতে ছুটতে এসে দ্বারিকার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বলল, বাইরে গাড়ি তৈরি আছে হুজুর, বাড়ি ভাড়া করে রেখেছি, ব্যবস্থার কোনো ত্রুটি হবে না। স্টেশনের বাইরে এসে দ্বারিকা সস্ত্রীক বগি গাড়িতে চড়ে বসল। গাড়ি ছুটল এলাহাবাদের দিকে। দ্বারিকার জেদ সফল হয়েছে। বসন্ত মঞ্জুরির সঙ্গে সম্পন্ন হয়েছে তার বিবাহ। এর মাঝখানে অন্তরায় ছিল অনেক। বসন্ত মঞ্জুরির মানসিক বাধা কাটাতেই বেশ সময় লেগেছে। শেষ পর্যন্ত বসন্ত মঞ্জুরি রাজি হয়েছিল, কিন্তু দ্বারিকার 1 বছরের কালাশৌচ পালন করার আগে নয়। অন্য বাধা এসেছিল সমাজের কাছ থেকে। দ্বারিকার সাধ ছিল ধুমধাম করে হিন্দু মতে বিবাহ হবে, কিন্তু একজনও পুরুত পাওয়া যায়নি। বসন্ত মঞ্জুরি শুধু বিধবা নয়, সে কুলভ্রষ্টা, হাড়কাটার গলির এক বারবনিতা। হিন্দু সমাজ থেকে সে ব্রাত্য। হিন্দু সমাজ অন্য ধর্ম থেকে মানুষ টেনে এনে দীক্ষা দিয়ে হিন্দুত্বে বরণ করে না, বরং নিজের সমাজ থেকে নানান ছুতোনাতায় অনেককে বিতাড়নের ব্যবস্থা রেখেছে। দ্বারিকার বন্ধু যাদুগোপালের আশঙ্কাও সত্যে পরিণত হল। এই বিবাহ প্রস্তাবে দ্বারিকার জমিদারিতে অনেক কর্মচারী ও প্রজাদের মধ্যে দারুণ অসন্তোষ দেখা দিয়েছিল। নায়েব গোমস্তারা চাকরি ছেড়ে দিতেও উদ্যত হয়েছিল। এই আকরার বাজারে চাকরি জোটানো সহজ নয়, তবু তারা এই অনাচার সহ্য করবে না। ক্রোধের বশে দ্বারিকা জমিদারি বিক্রি করে দিল। না না, ওসব ঝঞ্ঝাট আমি আর রাখতে চাই না। আমি নিজে হিন্দুত্বে গর্ব করি, অনেক শাস্ত্র পাঠ করেছি। আমি জানি বসন্ত মঞ্জুরি নির্দোষ। তার জীবন বিড়ম্বিত হয়েছে তার পিতার দোষে।
যে পিতা এক মূর্খ লোভী ব্রাহ্মণ। সমাজ সমাজ তার পিতাকে কোনো শাস্তি দেবে না, দেবে শুধু এক অসহায় নারীকে। রেজিস্ট্রি করে সিভিল ম্যারেজে বাধা নেই। সমাজকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাবার জন্য দ্বারিকা এক মস্ত ভোজের আয়োজন করেছিল। মানিকতলার বাড়ির চৌহদ্দি ঘিরে ম্যারাপ বাঁধা হয়েছিল বিশাল। নিমন্ত্রিত ছিল ১৫০০ বিশিষ্ট নারী পুরুষ, কিন্তু উৎসবের দিনে হাজির হয়েছিল মাত্র ৬৫ জন। রাশি রাশি খাদ্যদ্রব্য বিলিয়ে দেবার জন্য যথেষ্ট সংখ্যক কাঙালিও পাওয়া যায়নি। বহু পরিচিত ব্যক্তি যারা দ্বারিকাকে মৌখিকভাবে সমর্থন জানিয়েছিল, তারাও প্রকাশ্যে দ্বারিকার পাশে দাঁড়াতে চায়নি বলেই বেশি আঘাত পেয়েছিল দ্বারিকা। এখন সে নানান তীর্থস্থান পরিভ্রমণ করে বেড়াচ্ছে, জেদ বজায় রেখেছে বটে, কিন্তু বিবাহ করে দ্বারিকা পরিপূর্ণ সুখী হতে পারেনি। বসন্ত মঞ্জুরির মনের মেঘ কিছুতে কাটতে চায় না। এই বিবাহের জন্য দ্বারিকাকে অনেক কিছু হারাতে হয়েছিল। জমিদারি বিক্রি করেছে, অনেক বন্ধুর সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। এজন্য বসন্ত মঞ্জুরি নিজেকে দায়ী করে। মাঝে মাঝে সে অপমানে কাঁদে, শত অনুরোধ করলেও গান গাইতে চায় না। শীতের অপরাহ্ন, বাতাসে মেদুর ভাব, আকাশে সূর্যাস্তের লাল আভা। পথে অনেক তীর্থযাত্রী পদব্রজে চলেছে। প্রয়াগ সঙ্গমে অর্ধকুম্ভের পবিত্র স্নান শুরু হবে আগামীকাল থেকে। গাড়িটা চলেছে ধীরে ধীরে। দ্বারিকা এক সময় বলল, বাসি, এই বাসি, ঘুমটাটা একটু তোলো। বাইরেটা দেখো, দেখো কত ঝাঁক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। বসন্ত মঞ্জুরি অবগুণ্ঠন কিছুটা সরালো। তার চক্ষু দুটি জলে ভেজা। সে পাখি খুব ভালোবাসে, কিন্তু আকাশে ঝাঁক ঝাঁক পাখি নেই, মাত্র ৫-৭টি বক দেখা গেল। বাসি, তুমি আবার কাঁদছ? আচ্ছা, তোমার কি কষ্ট হচ্ছে সেটা আমায় বলো। বসন্ত মঞ্জুরি আঁচল দিয়ে চোখ মুছে বলল, কষ্ট কিছু নেই। আমি ভাবছিলাম আমার জীবনখানি চলেছে ছোট নদী থেকে ক্রমশ বড় নদীর দিকে। এরপর কি হবে? তার মানে ছোট নদী বড় নদী? ও নবদ্বীপের গঙ্গার চেয়ে কলকাতার গঙ্গা বড় ছিল, তাই তো? এখানেই ত্রিবেণী সঙ্গম। নামেই ত্রিবেণী, আসলে গঙ্গা যমুনা মিশেছে বোঝা যায়। আর সরস্বতী নদীকে দেখাই যায় না, তিনি নাকি পাতাল বাহিনী। এরপর আমার জীবন কোন দিকে যাবে? মানুষ কত জায়গায় বেড়াতে যায়, কত নদী দেখে, তার সঙ্গে জীবনের কি সম্পর্ক? এরপরে আমরা পুরীতে গিয়ে সমুদ্র দর্শন করব। সমুদ্র? সমুদ্রে যদি আমি মিলিয়ে যাই? আচ্ছা, সমুদ্রের চেয়ে আরো বড় কিছু হয় না? হ্যাঁ, নিশ্চয়ই হয়। পুরীর কাছে উপসাগর, তারপর সাগর, তারপর মহাসাগর। এই ধরো আমরা যদি কন্যাকুমারী যাই, সেখানে ভারত মহাসাগর দেখতে পাবো। তাও যেতে পারি। মহাসমুদ্র আমাকে কোলে টেনে নেবে। কি পাগলের মতন কথা বলছো? কত লোকে তো সমুদ্র দর্শন করে ফিরে আসে, তোমাকে টেনে নেবে কেন? আচ্ছা, তোমার মাথায় এইসব চিন্তা আসে কি করে বলো তো? তা জানি না, তবু আসে। কত কি যে মনে আসে, আমি নিজেই নিজের মনের নাগাল পাই না। যেসব জায়গায় কখনো যায়নি, সেসব জায়গারও ছবি দেখতে পাই। অনেকের জলের ভাঁড়া থাকে, তুমি জলে নামবে না, প্রয়াগেও স্নান করার দরকার নেই, মাথায় একটু জল ছিটিয়ে নি। আমি সাঁতার জানি। গাড়ি এলাহাবাদ শহরে পৌঁছল প্রায় মধ্যরাতে। নূরগঞ্জে একটি সুদৃশ্য দ্বিতল বাড়ির সামনে অভ্যর্থনার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে রতিকান্ত। একটি দ্রুতগামী টাঙায় সে অনেক আগেই পৌঁছে গেছে। দ্বারিকা ২-১ দিনের মধ্যে কোনো তীর্থদর্শন করে
পরবর্তী স্থানের জন্য যাত্রা পছন্দ করে না। সে ধীরে সুস্থে স্থান মাহাত্ম্য অনুভব করতে চায়। তাই সে এখানে মাসাধিক কাল থাকবে বলে মনস্থ করেছে। বাড়িটি তার পছন্দ হল। আহারাদি সমাপনের পর সে এসে দাঁড়াল দোতলার জানালায়। এত রাতেও রাজপথে জনস্রোত অব্যাহত। দূর দূরান্ত থেকে আসছে হাজার হাজার তীর্থযাত্রী। এই শীতের রাতে এত মানুষ কোথায় মাথা গোঁজার আশ্রয় পাবে কে জানে। কাছাকাছি একটা ধর্মশালায় মানুষ গিজগিজ করছে, শোনা যাচ্ছে তাদের কোলাহল। অনেকে নাকি নদীর ধারে বালির ওপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। ঘরের মধ্যে গুনগুনিয়ে গান গাইছে বসন্ত মঞ্জরি। অনেকদিন পর তার গলায় গান শুনে পুলকিত হয়ে উঠল দ্বারিকা। তাহলে বসন্ত মঞ্জরির মন ভালো হয়েছে। এই গানের তারিফ করতে গেলে সে হয়তো থেমে যাবে, তাই দ্বারিকা চুপ করে শুনতে লাগল। বসন্ত মঞ্জরি গাইছে। ঘাড় ফিরিয়ে দ্বারিকা দেখল এক বস্ত্রা বসন্ত মঞ্জরি আয়নার সামনে দাঁড়িয়ে খোলা চুলে চিরুনি চালনা করছে। দেওয়ালে ঝোলানো লণ্ঠনে তার মুখের এক পাশ দেখা যাচ্ছে না, অন্য পাশ উদ্ভাসিত। তার শরীরের গড়নটি মৃত প্রতিমার মতো ঢলঢল। তার মুখে অভিজ্ঞতাজনিত কোনো ক্লিষ্ট রেখা নেই। দ্বারিকার মনে হল বসন্ত মঞ্জরি একটি নারী রত্ন হলেও যে কোনো রত্নই তো অর্থ দিয়ে কেনা যায়। এদেশে সমস্ত নারীই পণ্য, আর আমি এখন যথেষ্ট ধনবান। ইচ্ছে করলেই বসন্ত মঞ্জরির চেয়েও কোনো বেশি রূপসী নারীকে নিজের ঘরণী করে নিয়ে আসতে পারতাম। একজন কেন, এরকম একাধিক রমণীকেও যদি আমি নিজের অধীনে রাখতাম, তাহলেও সমাজ আমাকে কিছু বলতো না। অর্থ থাকলে যত খুশি রমণী রত্ন ক্রয় করা সম্ভব, কিন্তু তাদের মন জয় করা যে কত কঠিন তাহার কজন জানে। অনেকে যে মনের খবরই রাখে না, অথচ মন না পাওয়া গেলে শরীরেরও ঠিক স্বাদ থাকে না। বসন্ত মঞ্জরির মন পাওয়ার জন্য আমি কত কিছুই স্বেচ্ছায় মেনে নিয়েছি। একবার ওর বিয়ে হয়েছিল, সে অবশ্য খুবই বৃদ্ধ বরের সঙ্গে। তবু সে তো কুমারী নয়। বৈধব্যের পর অপহৃতা হয়েছিল বসন্ত মঞ্জরি। তারপর সে অত্যাচারী পুরুষদের নৃশংসার শিকার হয়েছিল। না না, সেই 2.5 বছরের ইতিহাস আমি জানতে চাই না কখনো। বসন্ত মঞ্জরি যে ক্লেদাক্ত পরিবেশেও তার সারল্য হারায়নি, এইটাই তো যথেষ্ট। তার কথাবার্তা অনেকেই বুঝতে পারে না। সে মাঝে মাঝেই দূরের দিকে তাকিয়ে থাকে, যেন ভবিষ্যতের ছবি দেখে বিস্ময়ে বিভোর হয়ে থাকে। ভবিষ্যৎ দ্রষ্টা বলে একটা কথা আছে। আচ্ছা, সত্যি কি তা মানুষের পক্ষে সম্ভব? দ্বারিকা জ্যোতিষীদের বিশ্বাস করে না, কিন্তু বসন্ত মঞ্জরির কথা শুনে সে প্রায়ই হকচকিয়ে যায়। দ্বারিকা নরম গলায় বলে, বাসি, এই বাসি, এখানে এসো, আমার পাশে এসে একটু দাঁড়াও। ওমা, ওখানে যাব কি? আমার সাজ খুলে ফেলেছি, লোকে যে দেখবে। আরে লণ্ঠনটা নিভিয়ে দাও, তাহলে অন্ধকারে আমাদের কেউ দেখতে পাবে না। দ্বারিকার একাধিকবার সাধাসাধিতে বসন্ত মঞ্জরি জানালায় এসে দাঁড়াল। পথে কোনো বাতি নেই। যাত্রীদের মধ্যে কেউ কেউ লণ্ঠন ঝুলিয়ে চলেছে। অস্পষ্টভাবে দেখা যায় চলমান মানুষের মিছিল। আকাশ তারাখচিত, নির্মেঘ, বেশ শীত আছে। দ্বারিকা নিজের শালটা দিল বসন্ত মঞ্জরির গায়ে। একটুক্ষণ নীরবে পথের দিকে চেয়ে থাকার পর বসন্ত মঞ্জরি বলল, এই যে এত মানুষ, এর মধ্যে আমাদের চেনা কেউ আছে? কি করে থাকবে? এখানে পশ্চিমের মানুষই বেশি আসে। বাংলার মানুষ গঙ্গাসাগরে ডুব দিতে যায়। এত দূরের পথ, তবে 2-4 জন বাঙালি আসতেও পারে।
আমাদের চেনা একজন মানুষকে দেখতে পেলাম মনে হলো। যা পাগলি, কোনো মানুষেরই মুখ দেখা যাচ্ছে না, এর মধ্যে তুই লোক দেখবি কি করে? মুখ দেখিনি, কিন্তু একজন মানুষের হেঁটে যাওয়ার ভঙ্গিটা যেন চেনা চেনা। সে কে আমি জানি না, কিন্তু চেনা লেগেছে ঠিকই। তুই পারিস বটে, এই অন্ধকারে কে কিরকম ভাবে হাঁটছে তা আবার বোঝা যায় নাকি? এখন একবার সঙ্গমে গেলে হয় না? এত রাতে? না না, কোচোয়ান ছুটি নিয়ে চলে গেছে, আর হাঁটার পক্ষে অনেকটাই দূর। শীতের মধ্যে এতটা পথ হাঁটা যায় নাকি? আমরা আস্তে আস্তে হেঁটে যাব, বেশ মজা হবে। এই অন্ধকারে আমাদের মুখ কেউ দেখতে পাবে না, কিন্তু আমরা নদী দেখতে পাবো। আজ এখন থাক বাসে, কাল বরং ভোর হতে না হতেই যাব। ত্রিবেণী সঙ্গমে সূর্য ওঠা দেখব। অত ভোরে কি করে আমাদের ঘুম ভাঙবে? তাহলে এসো, আমরা সারা রাত জেগে থাকি। তুমি যদি গান শোনাও তাহলে জেগে থাকতে পারি। জানালায় দাঁড়িয়ে গান গাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ধারালো শীতের বাতাসের ঝাপটা লাগছে গায়ে। ওরা চলে এলো কক্ষের মধ্যে। বিছানার উপর পা ছড়িয়ে বসল বসন্ত মঞ্জরি। তার কোলে মাথা রেখে দারিকা শুয়ে পড়ল। আপন মনে বলে উঠল, বড় ভালো লাগছে। যদি কোনো গাছের তলায় আর কোথাও কেউ নেই, তুমি আমার কোলে মাথা রেখে শুয়েছ, গাছের পাতাগুলোয় বাতাসে ঝিলিমিলি শব্দ হচ্ছে, তাহলে আরো ভালো লাগতো না? শীতের রাতে বিছানার উষ্ণতাই বেশি পছন্দ হলো দারিকার। সে বলল, আমরা যখন বৃন্দাবন যাব তখন বসন্তকাল এসে যাবে, তখন না হয় কোনো গাছতলায়। এখন তুই গান ধর বাসি। বসন্ত মঞ্জরি গুনগুন করে গান শুরু করলো। একটা পুরো গানও শেষ হলো না, তার আগেই দারিকার নাসিকা গর্জনে তাল ভঙ্গ হতে লাগলো। একটু পরে দারিকার মাথাটি খুব সন্তর্পণে নামিয়ে বালিশের ওপর স্থাপন করে দিল বসন্ত মঞ্জুরি। তারপরেও নিজে শুয়ে পড়ল না, বসেই রইল। অনেক দিন পর আজ তাকে গানে পেয়েছে। মৃদু কণ্ঠে সে গেয়ে চলল একটার পর একটা গান। নিজেকেই শোনাচ্ছে না, তন্ময় হয়ে যেন সে কোনো অদৃশ্য দেবতার কাছে নিবেদন করছে তার সঙ্গীত। প্রথম মোরগের ডাক ধ্বনিত হতে না হতেই সে জাগিয়ে তুলল দারিকাকে। নিজে দ্রুত তৈরি হয়ে নিল। সঙ্গমে গিয়ে সূর্যোদয় দেখতে হবে। দারিকার ঘুমের জড়তা সহজে কাটে না। সে বিলাসী পুরুষ, ভোরে জেগে ওঠার কথাটা ছিল নিতান্তই কথার কথা। বিলাসী পুরুষরা সূর্যের তোয়াক্কা করে না। গড়িমসি করতে করতে সে বলল, আরে আমরা তো এখানে বেশ কয়েকদিন থাকবো, ব্যস্ততার কি আছে? না হয় আর একদিন সূর্য ওঠা দেখব, আজ থাক। বসন্ত মঞ্জরি বারবার অনুনয় করে বলতে লাগলো, না, আজই ইচ্ছে করছে। তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে নিয়ে যাবে না। দারিকাকে শেষ পর্যন্ত উঠতেই হলো। বসন্ত মঞ্জরি তার চোখ মুখ ধোয়ার জন্য এনে দিল ঈষদুষ্ণ জল, পরিধানের জন্য জুগিয়ে দিল কুর্তা পাজামা। কোচোয়ানকে তলব করে তারা যাত্রা করল প্রয়াগের দিকে। বুঝলি বাসি, হিন্দুদের বিশ্বাস ত্রিবেণী সঙ্গমের জলে অমৃত মিশে আছে। বুঝলি, ইন্দ্রপুত্র জয়ন্ত অসুরদের ছলনা করে যখন অমৃতের কুম্ভ বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন তার থেকে কয়েক ফোঁটা অমৃত পড়ে যায় এখানে। অমৃত অনিঃশেষ, তাই এখানে স্নান করলে সেই অমৃতের স্পর্শে সব পাপ ধুয়ে যায়। মৎস্য পুরাণে আছে, সমুদ্র মন্থনের পর অমৃত কুম্ভ নিয়ে স্বর্গের নন্দন কাননে পৌঁছতে জয়ন্তর দীর্ঘ 12 দিন সময় লেগেছিল। আর দেবতাদের 12 দিনে মানুষের 12 বৎসর। তাই জয়ন্তর সেই যাত্রার স্মৃতিতে এখানে প্রতি 12 বৎসরে পুণ্য স্নান হয়।
যদিও ইদানিং আর 12 বছর অপেক্ষা করার ধৈর্য কারো থাকে না, তাই 6 বছর অন্তর অর্ধকুম্ভের প্রবর্তন হয়েছে। দ্বারিকারা যখন এসে পৌঁছল ততক্ষণে সূর্যদেব জল ছেড়ে উঠে এসেছেন। জবা কুসুম বর্ণের বদলে তার রূপ এখন স্বর্ণাভ। এরই মধ্যে কনকনে ঠান্ডা জলে বহু লোক নেমে পড়েছে স্নানে। সাধুদের তাঁবু থেকে ভেসে আসছে নানা রকম সংকীর্তনের ধ্বনি। নাগা সন্ন্যাসীরা সার বেঁধে ছুটছে ত্রিশূল হাতে। কয়েকজন চেঁচাচ্ছে, হাট যাও, হাট যাও। ভারতীয় নারীরা অন্য সময় যতই আবরু রক্ষা করুক, তীর্থস্থানে এসে সব বিধিনিষেধ যেন ঘুচে যায়। এখানে হাজার হাজার মানুষের মধ্যে নারীদের সংখ্যাও নেহাত কম নয়। তাদের জন্য পৃথক কোনো ঘাট নেই। পুরুষদের সঙ্গেই তারা নদীতে স্নান করছে। অনেকে ভিজে শাড়ি পরেই অসংখ্য চক্ষুর দৃষ্টিপথ দিয়ে ফিরে যাচ্ছে। বসন্ত মঞ্জুরি ওড়নায় মুখ ঢেকে রেখেছিল। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে দ্বারিকা বলল, এবার ঘোমটা খুলে ফেলো বাসি। বাসি, এবার ঘোমটা খুলে ফেলো। এখানে স্ত্রীলোকের খোলা মুখ দেখতে কোনো আপত্তি নেই। আর তাছাড়া ঘোমটায় চোখ ঢাকা থাকলে তুমিই বা সবকিছু দেখবে কি করে? বসন্ত মঞ্জুরি সঙ্গে সঙ্গে ওড়না সরিয়ে চারিদিক দেখে বলল, জায়গাটা কত চেনা লাগছে, যেন আগে দেখেছি। অনেক লোকের মুখে গল্প শুনেছ তো, তাই শুনতে শুনতে চেনা লাগছে। এই ডান দিকটায় চলো যাই। না না, ওখানে বড় বেশি মানুষের জটলা, ধুলো আর ধোঁয়া উঠছে। ওদিকে গিয়ে কাজ নেই, বরং ওই বাঁ দিকটা নিরিবিলি। এদিক দিয়ে নদীর ধার পর্যন্ত যাওয়া যাবে। ওই দিকটাই কিন্তু ভালো ছিল, আমাদের ওদিকেই যেতে হবে। শোনো পাগলির কথা। আচ্ছা, তুই তো সত্যি আগে এখানে আসিসনি। তুই কি করে জানলি ওদিকটা ভালো? আমার মন বলছে। কাশী না এলাহাবাদ, মোগল সরাই থেকে যে কোনো দিকেই যাওয়া যায়। দ্বারিকার ইচ্ছে ছিল আগে কাশীতে গিয়ে কিছুদিন থাকার। বসন্ত মঞ্জুরি তখন বলেছিল, আগে প্রয়াগ দর্শন করে আসি চলো। তখন কিন্তু সে কুম্ভ মেলার এই স্নানের কথা জানত না। দ্বারিকারও জানা ছিল না হাজার হাজার মানুষের সঙ্গে একসঙ্গে নদীতে ডুব দিয়ে পুণ্য অর্জনের স্পৃহাও তার নেই। মেলার কথা জেনেই সে বলেছিল, এত ভিড়ের মধ্যে এখন এলাহাবাদ না গিয়ে কাশী যাওয়াই তো শ্রেয়। বসন্ত মঞ্জুরি তবু রাজি হয়নি, বরং জেদ ধরেছিল, না, আগে এলাহাবাদ। আমার মন বলছে এখন এলাহাবাদ যেতে হবে। ওর মন কি করে বলে এসব কথা? এই মনের নিরিখ পাওয়া বেজায় কঠিন। আজ বলছে ডান দিকে যেতে হবে। দ্বারিকা বলল, ঠিক আছে, চল ডান দিকেই যাই, দেখি সেখানে কি আছে। সেদিকে ক্রমশই ভিড় বাড়ছে। মানুষজনকে ঠেলে ঠেলে এগুতে হচ্ছে। একদিকটায় গা ঘেঁষাঘেঁষি অসংখ্য তাঁবু, মাঝখান দিয়ে সরু পথ, তার উপর আবার ভিখিরির উৎপাত। বসন্ত মঞ্জুরি এক পথ ছেড়ে অন্য পথ ধরে যাচ্ছে নিজে নিজে, যেন সব তার চেনা, সেই দ্বারিকার পথপ্রদর্শক। আরো কিছুটা যাবার পর দেখা গেল সারি সারি দোকান। গরম গরম জিলিপি আর কচুরি ভাজার গন্ধ পাওয়া যাচ্ছে। তা দেখে দ্বারিকা বেশ উৎফুল্ল হয়ে উঠল। সে পেটুক মানুষ, খাবারের সুগন্ধে তার খিদে চাগাড় দিয়ে উঠেছে। ভাবল, তাহলে তো ঠিক দিকেই নিয়ে এসেছে বসন্ত মঞ্জুরি। এদিকে চায়ের বিশেষ চল নেই। দোকানগুলির সামনে বিশাল বিশাল কড়াইতে ফুটছে খাঁটি দুধ। বড় এক ভাঁড় দুধের দাম 10 পয়সা। বাঙালিরা ছোট ছোট জিলিপি বানায়। এখানে এক একটি জিলিপি তার 4 গুণ বড়, রসে একেবারে টুসটুসে। পদ্মপাতায় করে বিক্রি হচ্ছে কচুরি আর হালুয়া। দ্বারিকার একেবারে জিভে জল আসার উপক্রম। বসন্ত মঞ্জুরি কিন্তু খাবারের জন্য আকৃষ্ট হয়ে এদিকে আসেনি। এত সকালে সে কিছুই খেতে চায় না।
কচুরি কিংবা জিলিপি কিছুই সে খাবে না। দ্বারিকার অনেক পীড়াপিড়িতে সে এক টুকরো জিলিপি ভেঙে মুখে দিল শুধু। গরম দুধ দ্বারিকার খুব প্রিয়। এদিকে বসন্ত মঞ্জুরির মুখে দুধ একেবারে রোচে না। একটা মস্ত ভাঁড় ভর্তি দুধ নিয়ে চুমুক দিতে দিতে দ্বারিকা আবার হাঁটতে শুরু করল। দোকানগুলির পর জায়গাটা ফাঁকা, এদিক দিয়েও নদীর ধারে পৌঁছানো যায়। দ্বারিকার চেয়ে একটু এগিয়েছিল বসন্ত মঞ্জুরি। পিছিয়ে এসে বলল, কাল রাতে তোমাকে বলেছিলাম এখানে আমাদের একজন চেনা মানুষ আছে। আমি ভুল বলিনি। দুধ লেগে দ্বারিকার গোঁপ সাদা হয়ে গেছে। শেষ চুমুক দিয়ে ভাঁড়টা ছুঁড়ে ফেলে দিয়ে সে জিজ্ঞেস করল, কই? বসন্ত মঞ্জুরি চোখের ইঙ্গিতে একদিক দেখালো। সেদিকে তাকিয়ে আরো বিস্মিত হল দ্বারিকা। একটা পাথরের চাঙড়ের ওপর বসে আছে একজন মানুষ, পরনে মলিন গেরুয়া বস্ত্র, মুখ ভর্তি দাড়ি গোঁফে জঙ্গল, হাতে একটা লাঠি। এই লোকটিকে দ্বারিকা কোশমিন কালেও দেখেনি। দ্বারিকা বসন্ত মঞ্জুরির দিকে ফিরে জিজ্ঞেস করল, কে ও? তুমি ওকে চেনো না? না, বাপের জন্মেও দেখিনি। বসন্ত মঞ্জুরি হাসল। দ্বারিকা গোয়ারের মতন উপবিষ্ট লোকটির কাছে এগিয়ে গিয়ে বলল, নমস্কার, মহাশয় কি বাঙালি? লোকটি মুখ তুলে দ্বারিকার দিকে নীরবে তাকিয়ে রইল। দ্বারিকার বুকটা হঠাৎ কেঁপে উঠল, বিস্ময়ে বা পুলকে নয়, অজানা আশঙ্কায়। একে নিজের ঘনিষ্ঠ বন্ধুকে আমি চিনতে পারিনি, অথচ বসন্ত মঞ্জুরি চিনল কি করে? এই মানুষটিকে সে মাত্র এক দুবার দেখেছে, তাও অল্প সময়ের জন্য। এই মানুষটি যে এখানে এসে বসে থাকবে, তাই বা বসন্ত মঞ্জুরি জানল কেমন ভাবে? আচ্ছা, সে এদিকেই বা আসার জন্য বারবার কেন বলছিল? বসন্ত মঞ্জুরির কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? এত কাণ্ডের পর যাকে বিবাহ করলাম, সে সাধারণ মানবী নয়। দাড়ি গোঁফে মুখমণ্ডল ঢাকা থাকলেও চোখ দেখে মানুষকে চেনা যায়। দ্বারিকা অস্ফুটভাবে বলল, ভরত। ভরতের দৃষ্টিতে বিস্ময় নেই, সামান্য চাঞ্চল্যও নেই। সে কোনো কথা না বলে চেয়ে রইল শান্তভাবে। দ্বারিকা তার কাঁধে চাপড় মেরে বলল, ভরত, তুই এখানে? আরে কতকাল তোর সন্ধান নেই। তুই তুই এখানে আছিস কতদিন? আচ্ছা, এখানে কি করছিস? কিরে, কথা বলছিস না কেন? এই আমাকে আমাকে চিনতে পারছিস না? আমি দ্বারিকা। দ্বারিকা। দ্বারিকা? ওই দেখ বসন্ত মঞ্জুরি, আমার বাসি। এই মনে আছে ওর কথা? আমি এখন ওকে বিয়ে করেছি, সমাজের মুখে তুড়ি মেরে দিয়েছি। জানিস, বাসি দেখালো যে তুই এখানে একলা বসে আছিস। ভরত বসন্ত মঞ্জুরির দিকে এক পলক তাকিয়েই মুখ ফিরিয়ে নিল। কোনো রকম সম্ভাষণ জানালো না। হ্যাঁ রে, তুই এলাহাবাদে ঘাপটি মেরে লুকিয়ে রয়েছিস কেন? আচ্ছা, কতদিন হলো এখানে আছিস? কাল এসেছি। কাল? কাল কখন? রাতে পৌঁছেছি। বসন্ত মঞ্জুরি তোকে হাঁটতে দেখেছিল রাস্তায়, দেখেই চিনেছে, কিন্তু আমি দেখতে পাইনি। এই বেটা, তুই সাধু হয়েছিস নাকি? না। তাহলে এই গেরুয়া ধারণ করেছিস কেন? চলাফেরায় সুবিধা হয়। চলাফেরায় সুবিধা হয় মানে? তুই কি ঘুরে ঘুরে বেড়াস নাকি? কাল রাতে এসে পৌঁছেছিস, তোর কোনো আস্তানা ঠিক হয়েছে? ভরত আবার চুপ করে গেল। বুঝেছি, তুই সন্ন্যাসী সেজেছিস, খোলা মাঠে পড়ে থাকতে চাস। ভোজনং যত্রতত্র শয়নং হট্ট মন্দিরে, তাই তো? শোন, ও সব চলবে না। ওঠ, চল চল চল, আমাদের সঙ্গে চল। এবার ভরত ঈষৎ কাতরভাবে বলল, এই বেশ বসে আছি। ও কথা তো শুনবো না। এতদিন পর দেখা হলো, তোকে এত সহজে ছাড়বো নাকি?
আচ্ছা, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন তুই? কি হয়েছে তোর? কিছু না। দারিকা তার কুর্তার জেব থেকে চুরুটের বাক্স বার করল। একটি চুরুট ভরতের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, আমি এলাহাবাদে বাসা ভাড়া করেছি, অনেকগুলো ঘর আছে, তুই সেখানে থাকবি, চল। আরে অনেক গল্প আছে, এর মধ্যে কত কি যে ঘটে গেল। ভরত চুরুট নিতে আপত্তি করল না। বসন্ত মঞ্জুরি মুখ নিচু করে আছে। এবার সে ফিসফিস করে স্বামীকে বলল, আগে ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, দেখেই বোঝা যাচ্ছে অনেকদিন উনি ভালো করে খাননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, আগে কিছু খাওয়া দরকার। চল ভরত, চল চল চল, এখানে খুব ভালো দুধ পাওয়া যাচ্ছে, খেলেই একেবারে চাঙ্গা হয়ে উঠবি। আমি আরো এক ভাঁড় খাবো, চল। ভরত যেন একটি চাকা লাগানো কাঠের পুতুল। তার হাত ধরে টানতে টানতে নিয়ে চলল দারিকা। দুধের ভাঁড় দেওয়া হলে সে পান করতে লাগলো যন্ত্রের মতন। দারিকা আরো অনেকগুলি জিলিপি কিনল। বসন্ত মঞ্জুরি এখনো কিছু খেতে রাজি নয়। স্নানের আগে সে কিচ্ছু খেতে চায় না। আরে বাসি কিছু না খেলেও তুই তা নিয়ে ভাবিস না ভরত, ওর পাখির আহার। সারাদিনে কখন যে চুটিমুটি কি একটু খায় তা টেরই পাওয়া যায় না। এই নে, তুই তো জিলিপি ভালোবাসতে। আরে মনে আছে মানিকতলা বাজারের কাছে একটা দোকানে আমরা প্রায়ই গরম জিলিপি খেতাম? তখন তোরও পয়সা ছিল না, আমারও তেমন পয়সা ছিল না। ইচ্ছে হলে 2-4 খানার বেশি কেনার ক্ষমতা থাকতো না আমাদের। এই জিলিপি অতি সরেশ। ভরত বসন্ত মঞ্জুরির উপস্থিতির প্রতি কোনো মনোযোগই দিচ্ছে না। গোটাচারেক জিলিপি সে খেয়ে ফেলল। দোকানির কাছ থেকে 1 ঘটি জল চেয়ে নিয়ে পান করল সবটা। সে যে খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল তাতে কোনো সন্দেহ নেই। তারপর চুরুটে টান দিয়ে বলল, এবার আমি যাই। যাই মানে? কোথায় যাবি? বললাম না যে তুই আমাদের সঙ্গে থাকবি। বাড়ি? আমি তো কারুর বাড়িতে থাকি না। এই দাঁড়া, কারুর বাড়ি আর আমার বাড়ি কি এক হলো নাকি? এতদিন পর তোকে আমি পেয়েছি আর এত সহজে ছেড়ে দেব? এত হাজার হাজার মানুষের মধ্যে একজন চেনা মানুষকে খুঁজে পাওয়া কি আশ্চর্য ব্যাপার। বাঁশির চোখ আছে বটে, ঠিক তোকে দেখেছে। জানিস ভরত, অদ্ভুত কাকতালীয় ব্যাপার। আমাদের প্রয়াগে আসার কিন্তু কোনো ঠিক ছিল না রে। কাশিতেও চলে যেতে পারতাম, কিন্তু কাশিতে গেলে আর তোর সঙ্গে দেখা হতো না। আর তাছাড়া এখানে এসেও আমরা প্রথমে ওই জটাধারীর আশ্রমটার দিকে যাচ্ছিলাম। বাঁশির যে কি খেয়াল হলো, ও বলল ওই দোকানগুলোর দিকে চলো। ও ঠিক বুঝেছিল জিলিপি আর গরম দুধ পেলে আমি খুশি হব। আর এদিকে এলাম বলেই তো তোর সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ রে, তোর সঙ্গে কি আর কেউ এসেছে? ভরত দুদিকে মাথা নাড়ল। তা দেখে দারিকা বলল, তাহলে আর কি, চল 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 চল। আমি এত মানুষের ভিড়ে স্নান টান করবো না, বাড়ি ফিরেও সব সেরে নেওয়া যাক। চল, বিকেলের দিকে আবার না হয় এদিকে আসা যাবে। সম্রাট আকবরের তৈরি ফোর্টটা দেখেছিস তো? ও তুই দেখবি কি করে, তুই তো কাল রাত্রিরে এসেছিস। আমার না ওই ফোর্টটা ভালো করে ঘুরে দেখার ইচ্ছে আছে। তারপরে আমরা যাব ভরদ্বাজ মুনির আশ্রমে। নিমরাজি অবস্থায় ভরতকে ভাড়া বাড়িতে নিয়ে এলো দারিকা। ভরত হু না ছাড়া কথাবার্তা বিশেষ বলে না, তার মুখখানি উদাসীনতায় মাখা। দারিকা অবশ্য তা লক্ষ্য করছে না বিশেষ। এতদিন পর পুরনো বন্ধুকে পেয়ে সে নিজের কথাই বলে যাচ্ছে সাতকাহন। দুপুরবেলা গরম জল আনিয়ে দারিকা নিজেও যেমন স্নান করল, তেমনি বন্ধুকেও স্নান করতে বাধ্য করল। ভরতের গেরুয়া বসন ছাড়িয়ে পরালো নিজের পরিষ্কার ধুতি ও কুর্তা। কাল এসে পরামানিক ডেকে ভরতের দাঁড়ে কামিয়ে দেবে শাসিয়ে রাখল। তারপর চর্ব চোষ্য লেজ্জ পেয়েও নানা পদের মধ্যাহ্ন ভোজ চলল অনেকক্ষণ ধরে। নারী পুরুষের একসঙ্গে খেতে বসার রীতি নেই।
দ্বারিকা অনেক সাধাসাধি করলেও বসন্ত মঞ্জরি তার সঙ্গে আহারে বসে না। আজ অতিথি রয়েছে, আজ তো প্রশ্নই ওঠে না। বসন্ত মঞ্জরি পরিবেশন করল সব। ভরত নিঃশব্দে খেয়ে যাচ্ছিল। হঠাৎ শেষের দিকে সে হুমড়ি খেয়ে পড়ে গেল থালার উপরে। দ্বারিকা তার কাঁধ ধরে টেনে তুলে বলল, এ কি হলো তোর? ভরতের দু চক্ষু ঘুমে জড়ানো। শুধু তৃষ্ণার্ত ক্ষুধার্ত নয়, বোঝা গেল অনেকদিন সে ভালো করে ঘুমায়নি। আজ উদর পূর্ণ হওয়ার পর রাজ্যের ঘুম ঝাঁপিয়ে পড়েছে তার চোখে। তখনই তার জন্য নির্দিষ্ট ঘরটিতে তাকে পাঠিয়ে দেওয়া হলো বিশ্রামের জন্য। দ্বারিকাও নিজের বিছানায় এসে পান মুখে দিয়ে গড়গড়া টানল খানিকক্ষণ। তার আবার দিবানিদ্রার অভ্যেস আছে। বসন্ত মঞ্জরি নিজের কাজ টাজ সেরে এলো খানিক পরে। বসন্ত মঞ্জরি মাথার চুলে বিলি কেটে দিলে দ্বারিকার সহজেই ঘুম আসে। আরামে চোখ বুজিয়ে দ্বারিকা বলল, বাসি, তোর নজরের জোর আছে বটে, আমার বন্ধু, অথচ আমি চিনতে পারিনি। তুই ঠিক চিনেছিস। মানুষটা বড় দুঃখী। আরে বরাবরই ওর দুঃখী দুঃখী ভাব। অল্প বয়স থেকেই ওর বাপ মা নেই, আপনজনও কেউ নেই, দুঃখ তো থাকবেই, স্বাভাবিক। তবে কি জানিস বাসি, সবসময় দুঃখী দুঃখী ভাব করলে ওই ভাবটাই পেয়ে বসে। এবার ওর ঘাড় থেকেই দুঃখের ভূতটা ছাড়াতে হবে দেখছি। এবার জোর করে ওর একটা বিয়ে দেওয়া দরকার। বিয়ে করে থিতু হলে ও সব কেটে যাবে। উনি কি রাজি হবেন? মনে হলো যেন কিছুদিন আগেই ওর বউ মারা গেছে। দ্বারিকা সঙ্গে সঙ্গে চোখ মেলল, তার ভুরু কুঁচকে গেল। সে বলল, হ্যাঁ, কি বললি? আরে ভরতের বিয়ে হলো কবে যে ওর বউ মারা যাবে? কই, ভরত তোর বিয়েতে আমাকে নেমন্তন্ন করেনি, তোকে নেমন্তন্ন করেছিল। তাহলে তুই জানলি কি করে? না, আমি জানি না, কিন্তু ওকে দেখে মনে হলো উনি খুব বড় একটা শোক পেয়েছেন, স্ত্রী বিয়োগের মতন শোক। উঠে বসে রীতিমতন রাগত স্বরে দ্বারিকা বলল, কি উদ্ভট পাগলের মতন কথা বলছিস? কোনো মানুষকে দেখেই বলে দেওয়া যায় যে তার বউ মারা গেছে? খালি মনে হলো আর মনে হলো। তোর এই মনে হওয়া নিয়ে আমি আর পারি না। এর আগের সব ব্যাপারগুলো কাকতালীয় বলে ধরে নিয়ে দ্বারিকা অনেকটা স্বস্তি বোধ করেছিল, কিন্তু এবারে বসন্ত মঞ্জুরির ব্যবহার খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। যাকে সে প্রেম ও নম্র সহচরের রূপে পেতে চায়, সে জাদুকরীর ভূমিকা নেবে কেন? জাদুকরীকে নিয়ে কেউ সংসার বাঁধার স্বপ্ন দেখে না। সে ক্রুদ্ধ স্বরে বলল, আমি এক্ষুনি ভরতকে জিজ্ঞেস করে আসছি। বসন্ত মঞ্জরি ব্যাকুল ভাবে দ্বারিকার হাত চেপে ধরে বলল, না না, এখন থাক, উনি বিশ্রাম করছেন, হয়তো আমার ভুল হয়েছে। না না, ভুল হয়েছে না ঠিক হয়েছে, এক্ষুনি তার সমাধান হয়ে যাবে। দপদপিয়ে সে বেরিয়ে গেল ঘর থেকে। একতলায় ভরতের ঘরেও তাকে পাওয়া গেল না, তার বিছানা শূন্য। হাঁকাহাঁকির পর একজন খিদমতগারের কাছ থেকে জানা গেল যে ভরতকে সে তার লাঠি ও পুঁটুলি নিয়ে বেরিয়ে যেতে দেখেছে। শয্যার ওপর ভরত খুলে রেখে গেছে দ্বারিকার দেওয়া পোশাক। আবার ভরত কোথায় হারিয়ে গেল? এলাহাবাদ থেকে তার পরের গন্তব্য কোথায়? কেনই বা ভরতের এই বেশভূষা, এই বাউন্ডুলে ভাব? কি ঘটে গেছে তার জীবনে? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন ষোড়শ পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখার্জি। ভরত মির্চি অগ্নি, রবি
সৌমেন চক্রবর্তী, রাধা কিশোর, সৌম্য চ্যাটার্জি, রথি, শ্রুতি রয় আচার্যা, সত্যেন্দ্রনাথ, ব্রতদীপ মুখার্জি, আশুতোষ সুদীপ্ত ঘোষ, জানকীনাথ, সৌরভ চক্রবর্তী, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, দ্বারিকা স্পন্দন দাস, বসন্ত মঞ্জুরি, ছন্দবাণী দত্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।